প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য রক্ষায় ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বা সিএসডব্লিউ এর ভূমিকা কী। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন মনোবিজ্ঞানী এবং চিকিৎসা সমাজকর্মী। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর তানিয়া রহমান 1964 সালের ডিসেম্বরে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক প্রোগ্রামের পরিচালক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তোমাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য রক্ষায় ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বা ওয়ার্কারের ভূমিকা কি। তো যেটি এখানে কিন্তু কয়েকটি বিষয় চলে আসছে। এক হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং তার সাথে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বা ওয়ার্কার যারা আছেন। আমি শুরুতে একটু জানবো যে এই যে সিএসডব্লিউ বা ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বা ওয়ার্কার বলছি আমরা, এটি আসলে কি? ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বলতে আসলে চিকিৎসা সমাজ কর্মী। এখানে এটা বলতে গেলে অনেকে মনে করবে এরা বোধহয় ডক্টরস বা এরা কারা। সমাজকর্মী বলতে অনেকে মনে করে যারা সমাজের জন্য ভালো কিছু করে তারাই বোধহয় সমাজকর্মী। বাট আসলে এই জিনিসটা হচ্ছে প্রফেশনালস। এরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, মানে হু আর প্রফেশনাল, যেখানে এখন প্রশিক্ষণপ্রাপ্ত এবং এখানে প্রফেশনাল সমাজকর্মী যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে পারে। এখন এটা চিকিৎসা সমাজকর্মী এই কারণে যে আমরা এখানে যে একটু আগে যে শব্দটা বললে যে মেন্টাল হেলথ, এই মেন্টাল হেলথ এই রিলেটেড সমস্ত জায়গাগুলোতে নট অনলি মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে জিনিসটা যখন আমাদের মেন্টাল হেলথের দিকে চলে যায় তো অনেক কারণগুলো থাকে এটার পেছনে। এগুলোকে অ্যাসেস করার জন্য ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা খুব সুন্দর ভূমিকা রেখে থাকে বা রাখে। যদিও বাংলাদেশে এই কনসেপ্টটা খুব নিউ, বাট এখানে পাশ্চাত্য দেশগুলোতে যদি দেখি আমরা, আমেরিকাতে বা ইউরোপে এই কনসেপ্টটা অনেক আগে থেকেই চলে এসছে এবং ওইখানে কিন্তু ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের স্কুল আছে এবং তারা বিভিন্ন সেক্টরে কাজ করছে, হসপিটালগুলোতে কাজ করছে, বিভিন্ন সেক্টরে তাদের অনেক ভূমিকা তারা রাখছে। আমাদের দেশে এই কনসেপ্টটা আসলে খুবই নতুন, কারণ যদিও বইয়ে পড়েছে কিন্তু মানে প্রফেশনালি এদেরকে ডিগ্রি দেওয়া বা একাডেমিক্যালি এটাতে মানে এই কাজ করতে সুযোগ দেওয়া, হ্যাঁ কোয়ালিফাই করার জন্য যে সুযোগটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে মানে 4 বছর ধরে এখানে আমরা এই কোর্সটা দেওয়া শুরু করেছি। স্পেশালাইজেশন যেটা ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক ইনস্টিটিউটের আন্ডারে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের উপরে দিচ্ছে, কারণ এখানে প্রফেশনাল ডিগ্রি ছাড়া আসলে এটা খুব ভেরি ডিফিকাল্ট। এখানে আমাদের এমনিতে হসপিটালগুলোতে, হসপিটাল সেক্টরগুলোতে আমাদের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট আছে, যেখানে তোমরা দেখতে পারবে হয়তো ওখানে যারা কাজ করছে কেউ আসছে ফিলসফি থেকে, কেউ আসছে পলিটিক্যাল সায়েন্স থেকে, কেউ সোশ্যাল ওয়ার্ক থেকেও। বাট এখানে যে জিনিসটা দরকার ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের যে প্রয়োজনীয়তা, এটা সম্পর্কে ওইভাবে ফিল করে নাই, কারণ এই অ্যাওয়ারনেসটা ছিল না, বা বলতে পারি যে আমরা হয়তো ফোকাসে ওইভাবে যাওয়া হয় না এই প্রফেশনাল ডিগ্রির কারণে। তো এর জন্যই আমি খুব খুশি হয়েছি যে আমাকে এই প্রোগ্রামে ডাকা হয়েছে। অ্যাটলিস্ট ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার যে কনসেপ্টটা এটা যে আছে আমাদের দেশে অন্য দেশের মতো খুব মানে শুরু হয়েছে যদিও 4 বছর ধরে, তারপরেও মানে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। এবং ম্যাডাম, আপনাদের সাহায্যে সেটি সম্ভব হচ্ছে বলাই বাহুল্য। একটু জানতে চাইবো, আপনি যেটি বলছিলেন যে প্রফেশনাল হতে হবে এই জাতীয় কাজগুলোর ক্ষেত্রে, এবং তাহলে তারা কি করছে এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতেই আমি যদি জানতে চাই যে বাংলাদেশে এই ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক যারা ইতিমধ্যে শুরু করেছেন বা যারা ওয়ার্কার হয়েছেন প্রফেশনালি, তারা কি করছেন বাংলাদেশে? আমরা যদি একটু আশেপাশেও তাকাই আমরা দেখব ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক থেকে যারা পাশ করে গেছে এই 3 বছরে, আমাদের রানিং ফোর্থ ইয়ারটা চলছে, এবং এই 3 বছরে যারা পাশ করে গেছে তারা বিভিন্ন হসপিটালে এবং বিভিন্ন সাইকিয়াট্রিকদের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাসিস্ট করছে, কেউ কেউ আবার কাউন্সিলিং সেক্টরটাতেও কাউন্সিলিং দিচ্ছে। আমরা পিজির সাথে আমাদের ফিল্ড ওয়ার্ক আছে, এখানে আমরা ফিল্ডেও পাঠাই এবং বিভিন্ন রকম অ্যাসেসমেন্টে সাইকিয়াট্রিকরা তো
মেডিসিন রিলেটেড এবং অ্যাবনর্মালিটিসগুলোতে যে কাজ করে থাকে, কিন্তু আমাদের যখন সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট এবং তাদের কিছু জায়গা নিশ্চয়তার জায়গা, সিকিউরিটির জায়গা, সেফটির জায়গা, এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার। সেটাই ম্যাডাম আমি এখনই জিজ্ঞেস করতাম আপনাকে যে সাইকিয়াট্রিক যারা আছেন বা সাইকিয়াট্রিস্ট যারা আছেন তাদের থেকে এই ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদেরকে আসলে আলাদা করার সেই বিশেষ বিষয়টি সেটি কি, এবং তাদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কি আসলে? আমি সেটি অবভিয়াসলি সাইকিয়াট্রিক অ্যান্ড ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা অনেক পার্থক্য আছে ভেতরে, কারণ সাইকিয়াট্রিকরা হচ্ছেন ডক্টরস অ্যান্ড ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা কিন্তু আসলে ডাক্তার নয়। তো কিন্তু তারা কি তাহলে, কিন্তু তারা যে জিনিসটা হচ্ছে যে অ্যাসেস করার, যে কোনো মানুষ যখন কোনো ক্রাইসিসে পড়ছে, যে কোনো মানুষ যখন ডিস্ট্রেস হচ্ছে, ট্রমাটিক হচ্ছে, তখন তাদেরকে কি করা হচ্ছে, তাদের এই যে নিরাপত্তাহীনতা, চাপ, এই জায়গাগুলোতে তারা কোথায় আসলে যাবে এটা অ্যাসেস করা। তাদেরকে সাইকিয়াট্রিকের কাছে যেতে হবে, কাউন্সেলিং লাগবে, বা তাদের সেই ক্ষেত্রে কি সাপোর্টটা দরকার, ইমিডিয়েট সাপোর্টটা কি দরকার, সেই অ্যাসেসমেন্টের জন্য ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং আমাদের একটা ধারণা আমরা মানসিকভাবে বা শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাব, মানে উইচ ইজ ভেরি রং কনসেপ্ট। কারণ আমাদের আসলে অসুস্থ হওয়ার আগে প্রিভেনশনটা অনেক বেশি দরকার, সেটাই বেশি জরুরি। কারণ অসুস্থ হয়ে গেলে কিছু ড্যামেজ করার পর আমরা সেটার উত্তরণ ঘটানোর চাইতে বা চিকিৎসা নেওয়ার চাইতে আমরা যেন অসুস্থ না হই বা আমরা অল্পতেই যেন মোকাবেলা করতে পারি, সেই কাজগুলো করার ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মী বা ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা অনেক বড় ভূমিকা রাখতে পারে। কারণ এখানে আমরা দেখেছি যে সাইকো এডুকেশন, সাইকোথেরাপি, কমিউনিটি এডুকেশন, কমিউনিটি অ্যাওয়ারনেস, এই কাজগুলো আসলে সোশ্যাল ওয়ার্কারদের কাজ। এবং এখানে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা মেন্টাল হেলথ বিষয়গুলো, সাইকোলজিক্যাল বিষয়গুলো, ট্রমাটিক বিষয়গুলো, স্ট্রেসের বিষয়গুলোকে মানে ফেস করার জন্য এরা যেহেতু এই সাইডে প্রফেশনাল বা ডিগ্রির প্রশিক্ষণ প্রাপ্ত, ফলে তাদের জন্য এই কাজটা করা অনেক সুবিধার হয়। ফলে এই জায়গাগুলো কাজ করতে পারে। সাইকোথেরাপি, সাইকো এডুকেশন, হ্যাঁ, একটু জানতে চাইবো যে কিভাবে এই এডুকেশনটা আসলে আপনারা দিয়ে থাকেন এবং থেরাপিটাও যখন দেন কোন পদ্ধতিতে দেয়া হয়ে থাকে? সাইকো এডুকেশন বলতে আসলে আমরা যে জিনিসগুলোকে বোঝাতে চেষ্টা করি যে কোনো মানুষের যে সাইকোলজিক্যাল প্রবলেম হয় বা কি হতে পারে এই সম্পর্কে যে ধারণা দেয়া এবং এই সম্পর্কে তাদের আগে থেকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য সাইকো এডুকেশন ইন দিস ফিল্ড, যেখানে হচ্ছে আমরা হয়তো গ্রামে যেয়ে বলি যে এরকম হলে আমরা দেখেছি অনেক আগে সবুজ ছাতা বা অনেক জায়গায় আছে সূর্যের হাসি, এই জিনিসগুলো কেন সর্ট অফ সাইকো এডুকেশন, যে তাদের এখানে হচ্ছে বা ইমিডিয়েটলি কোনো একটা সিজার করতে হচ্ছে, সেই মুহূর্তে ওই পেশেন্টের একটা ক্রাইসিস ডেভেলপ করছে, একদম ট্রমা হচ্ছে বা স্ট্রেস হচ্ছে, তখন কি করতে পারে অ্যাকিউট কন্ডিশনগুলোকে ম্যানেজ করার পর ম্যানেজমেন্ট। এবং এটা করার জন্য ওইখানে যদি এক গ্রুপ অফ থাকে, আচ্ছা এটা কোনো আপনার কয়জন বাচ্চা আছে, কি আছে, এই যে এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য এডুকেশনগুলো দিতে হয় এক প্রফেশনালসদের যদি দেওয়া হয়। এবং আমাদের জানাই উচিত এই ধরনের কেসগুলোতে এই প্রবলেমগুলো আসতে পারে এবং আসতে পারার জন্য আমাদের কি প্রিপারেশন আছে, এই প্রিপারেশনটার জন্যই হচ্ছে সাইকো এডুকেশন, যে প্রিপারেশনটা নিয়ে ম্যানেজ করব কিভাবে। এখন ডিজাস্টার ঘটতেই পারে, আমরা যদি দেখি যে আমাদের ডিজাস্টার প্রোন এরিয়াগুলোতে যখন ডিজাস্টার হয় তার আগে কিন্তু আমাদের কিছু ব্যবস্থা নেওয়া থাকে না। আমরা সমুদ্র সৈকতে সংকেত দিতে থাকি, 3 নম্বর সতর্ক সংকেত, 7 নম্বর মহাবিপদ সংকেত, এই যে সংকেতগুলো দিচ্ছি এই সংকেতগুলো কারা দেবে, ওই ব্যাপারে তাদের এডুকেশন থাকতে হবে। তেমনি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই, আমাদের বিপদের কোন পর্যায়ে আছি সেই সম্পর্কে যে সতর্কবাণী দেয়া বা ওইটাকে ম্যানেজ করার জন্যই ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা কাজ করতে পারবে। তাহলে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদের কাছে কখন যাবে একজন মানুষ? সে কি নিজে ফিল করবে নাকি যে কোনো সেক্টরে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কাররা তাদেরকে খুঁজে নেবে? ভেরি গুড কোয়েশ্চেন, এটা সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ক্লায়েন্ট আসবে কিনা ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের কাছে আর ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার যাবে কিনা কোন দিকে, দুটাই হবে। কারণ ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারকে সেই জায়গাটা করে নিতে হবে যেন ক্লায়েন্টরা তাদের কাছে আসে, কিন্তু তার আগে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারদেরও কাজ আছে। আমরা যখন বলছি সোশ্যাল ওয়ার্কার, সো দ্যাট তাদেরকে কিন্তু ওই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করে দিতে হবে। কারণ ওই পেশেন্টের, ওই পার্সনকে, ওই কমিউনিটিকে, ওই ইন্ডিভিজুয়ালকে বা ওই গ্রুপকে জানতে হবে যে যখন সে কোনো প্রবলেমে থাকবে, মানে যখন ফিল করতে হবে তাকে ওয়েন আই এম ইন ট্রাবল অর প্রবলেম, আমি কোথায় যেতে পারি, আই ক্যান গো
টু আ ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার বা সেটা যে ধরনের প্রবলেমই হোক আগে ওনার কাছে যাবে, তারপর সে অ্যাসেস করে বলবে, তারপর রেফারেল। যদি উনি মনে করেন যে না এটা তো অনেক বেশি চলে গেছে, তো অ্যাসেসমেন্ট, এটা নট ডায়াগনোসিস, তখন আমার মনে হচ্ছে এটা বোধহয় আমার এরিয়া না, তখন সে বলবে যে আপনি বেটার একজন সাইকিয়াট্রিকের কাছে যান। তার আগে তো ম্যানেজমেন্ট কিছু তাকে দিয়ে দিতে হবে, তার ওই জায়গাটাতে যেতে হবে, এবং কতটুকু তার সেফটি, কতটুকু রিস্ক, অর্থাৎ যেমন সুইসাইডাল কেসের ক্ষেত্রে যে এখানে কি তার জীবনহানির অবস্থা আছে নাকি কিছুটা সময় নেওয়া যেতে পারে, তাহলে ইমিডিয়েট হসপিটালাইজ করা বা কিভাবে করা যাবে। ফলে এই জিনিস সম্পর্কে এই প্রিপারেশনটা নিতে হবে। আমরা একটা কথা বলে থাকি, প্রথমে লিসেন, তারপর লুক অ্যান্ড দেন লিঙ্ক। মানে লিসেন মানে আগে শুনতে হবে তার প্রবলেমটা কোথায়, এটা অ্যাসেস করতে হবে কতটা সিভিয়ার, এবং তারপরটা হচ্ছে লুক, খেয়াল করে দেখো যে তোমার আশেপাশে কি সুযোগ সুবিধাগুলো আছে, অ্যান্ড দেন যেটা করার পর বলবে যে এটাকে লিঙ্ক করো, যে না তুমি সাইকিয়াট্রিকের কাছে আগে যাও, তারপরে কিন্তু পাশাপাশি কাউন্সেলিং নাও, তখন উনি সেটি ঠিক করে তার ক্লায়েন্টকে বলবেন। ম্যাডাম অনেক ধন্যবাদ, এই বিষয়ে আমরা আরো আলোচনা করব, তবে আজ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য, অ্যাটলিস্ট ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে আমাদের সমাজকে সচেতন করে জানানোর জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মানসিক স্বাস্থ্য রক্ষায় ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কারের ভূমিকা কি। এই বিষয়ে আরও জানবো আগামী দিনের পর্বে। আজ এই পর্যন্তই। আজকে দেখাবো আমরা হ্যান্ডসের লাস্ট মুভমেন্টের মাধ্যমে আমরা যেটা মানে ফিনিশিং করবো, এটা মোর অফ এ, যদি অনেকে এক্সারসাইজ মানে দুইটাকে মনে করে মানে শেপিং মুভমেন্ট, কিন্তু যেহেতু এটা আমরা রেগুলার করছি এই জন্য এই এক্সারসাইজটাকে আমরা ম্যাস বিল্ডিং এক্সারসাইজ হিসেবে ধরেছি। রিজন ইজ, যদি আমরা ম্যাস বিল্ডিংয়ের যে মেন মুভমেন্টটা সেটা যদি 14 ডেজ পর্যন্ত করি, যেহেতু এটা অনেক ম্যাসিভ ওয়েট নিয়ে মানে করা যায়, তাহলে আপনার জয়েন্টসগুলোতে প্রেশার পড়বে। এই জন্য আমরা শেপিং মুভমেন্টটাকেই আমরা কীভাবে ম্যাস বিল্ডিংয়ে কাজে লাগানো যায় ওই থিওরিটাকে আমরা করে ইমপ্লিমেন্ট করে এক্সারসাইজটাকে লাস্টে আমরা ইনভলভ করেছি। এখন আমরা দেখাবো যে কীভাবে এক্সারসাইজটা সে করছে। ওকে, রেডি? একটু সাইড, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ান আর্ম ডাম্বল ফ্রেঞ্চ প্রেস। এটা মোর ফোকাস করবে হচ্ছে আপনার আউটার ট্রাইসেপে। তবে এটা ভেরিয়েশন করা যায়, এটা একভাবে করা যায়, আবার অনেক সময় দেখা যায় যে স্ট্রেট করে করছে। ওকে, দ্যার আর টু ভ্যারিয়েশনস। আপনার সুবিধা মতো আপনি খেয়াল করবেন যে কোন জায়গায় কোন এক্সারসাইজের মাধ্যমে করলে আপনি ট্রাইসেপে পড়ে, কারণ এক একজনের বডি মেকানিক্স এক এক রকম। শুধু একদম ফিক্সড বেসিক দিয়ে কিন্তু আমরা জিনিসটা করতে পারবো না, এই জন্য একটা হাত ঘুরিয়ে দেখবেন যে কোনটাতে আপনি ফোকাস করছে। ওকে, নাও ফ্রম দেয়ার স্টার্ট দ্য কনসেন্ট্রেশন কার্ভ। ওকে, কনসেন্ট্রেশন কার্ভ মেজরিটি লোকজন মনে করে যে এটা হচ্ছে শেপিং মুভমেন্ট, কিন্তু নো, দিস ইজ মোর অফ এ ম্যাস বিল্ডিং। এই জন্য এক্সারসাইজে আপনি যত বেশি ওয়েট নিতে পারবেন তত কিন্তু আপনার ডেভেলপমেন্টটা হবে। যদি আপনি কম ওয়েটে করেন তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না। দেখা যাবে যখন করছেন তখন দেখা যাবে যে পাম্প হচ্ছে, কিন্তু যখন ছেড়ে দেবেন 2-3 ঘন্টা পরে মাসলটা লুজ হয়ে যাবে। এই জন্য সবসময় ট্রাই করবেন যে কনসেন্ট্রেশন কার্ভ রিপিটেশন যদি কমও হয় কোনো নেই, সমস্যা নেই, কিন্তু মানে ওয়েটটা যাতে বেশি থাকে। ওকে, স্টপ। সেমভাবে অল্টারনেটিভলি অন্য হাতেও সেম মুভমেন্টটা আপনি করবেন। তো আমরা কী করলাম, পরপর 3টা মুভমেন্ট আমরা দেখালাম হাতের জন্য, ট্রাইসেপ এবং বাইসেপটাকে আমরা ফোকাস করে। তো এখন আমরা স্প্লিট আউট করছি, যে প্রথম দিকে আমরা যে এক্সারসাইজগুলো দেখালাম, যে আমরা 8টা মুভমেন্ট দেখালাম, যে প্রথম আমরা ফোকাস করেছিলাম লেগস, এরপরে আমরা ফোকাস করলাম চেস্ট অ্যান্ড ল্যাটস, এরপরে ফোকাস করলাম শোল্ডার, দেন ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ, মানে টোটাল আর্মস। এখন যে জিনিসটা আমি যেটা মানে কনক্লুড করবো এইভাবে, যে সবার কিন্তু একইভাবে উইকনেস থাকে না। যদি কারো দেখা যায় যে লেগসে উইকনেসটা থাকে, তাহলে তারা এই প্রিন্সিপালসটাকে ফলো করে তারা উইকনেসটাকে তারা ঠিক করবে। যদি দেখা যাচ্ছে কারো চেস্টে অথবা ল্যাটসে আছে, তারা এইটা যে প্রিন্সিপালটা বললাম সেটা কী করবে, তার মানে কি আলাদাভাবে ফোকাস করে নেবে যে 14 ডে অন 7 ডে অফ, দেন রেগুলার প্রোগ্রাম। তাহলে দেখা যাবে যে বডি পার্টটা ল্যাগিং ছিল, ওই বডি পার্টটা খুব তাড়াতাড়ি প্রায় 1 মাসের ভিতরে এটাকে ডেভেলপ করে নিয়ে আসা যায়। এখন যদি কেউ মনে করে একদমই নভিস, বিগিনার, অথবা অনেকদিন গ্যাপ ছিল, এটা একজন অ্যাডভান্স যে করতে মানে জিম গোয়ার, সে যদি মনে করে যে অনেকদিন পরে এক্সারসাইজটা শুরু করলাম, খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট চায়, তাহলে টোটাল বডি ওয়ার্কআউট যেটা বলি, যে এই 8টা এক্সারসাইজ টোটাল বডি ওয়ার্কআউট, এটাকে ইনক্লুড করে 14 ডে রেগুলার, নো স্টপেজ ইন বিটুইন, 14 ডেজ করার পরে জাস্ট অ্যাট এ স্ট্রেচ 7 ডে গ্যাপ, দেন স্টার্ট দ্য রেগুলার প্রোগ্রাম। তখন দেখবেন যে উইদিন জাস্ট 21 ডেজ ইউ উইল সি ম্যাসিভ ডেভেলপমেন্ট।
দর্শক, হঠাৎ করে আপনার কিংবা আপনার পাশের মানুষটির শুরু হতে পারে প্রচণ্ড বমি। সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। হঠাৎ করে বমি কেন হয় এবং কি করণীয়? হঠাৎ করে বমির অনেকগুলো কারণ রয়েছে। সবচেয়ে কমন যে কারণ আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা পাকস্থলীতে অ্যাসিডিটি হওয়া। এছাড়া মাথা ব্যথা হতে পারে, ফুড পয়জনিংয়ের জন্য হতে পারে, এছাড়া পেটে ব্যথার জন্য হতে পারে। যদি আমাদের অ্যাসিডিটির জন্য বমি হয় তাহলে রোগী অনেক দিন ধরেই এই কমপ্লেইনটা করবে যে মাঝে মাঝে পেট ব্যথা হয়, মাঝে মাঝে বমি বমি ভাব হয় এবং বমি হতে পারে কখনো কখনো। চিকিৎসা খুব স্বাভাবিক, রেনিটিডিন বা ওমিপ্রাজল জাতীয় ওষুধ আমরা নিতে পারি। যদি তাতে সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে আমাদেরকে যোগাযোগ করতে হবে। মাথা ব্যথা অনেক রকম রয়েছে, সব রকম মাথা ব্যথার সাথে বমি হবে এটা কমন না। সাধারণত আমরা মাইগ্রেন জাতীয় যে ধরনের মাথা ব্যথা হয়ে থাকে তার সাথে আমরা বমি হতে দেখি। তো প্যারাসিটামল জাতীয় ঔষধে যদি কাজ না হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাইগ্রেনের চিকিৎসা গ্রহণ করতে হবে। ফুড পয়জনিংয়ের সাথে যদি আমাদের বমি হয়ে থাকে তাহলে এইসব রোগীর ক্ষেত্রে আমরা যেটা দেখি, সাধারণত রোগী আগের দিন কোনো একটা খাবার খাওয়ার পর থেকেই প্রচণ্ড পেট ব্যথার কথা বলবে, সেই সাথে বমি এবং পাতলা পায়খানা হতে হবে। এই ধরনের রোগীকে সাধারণত বাসায় ম্যানেজ না করে হসপিটালে স্থানান্তর করাটাই শ্রেয়। এছাড়া পেট ব্যথার জন্য বমি হতে পারে। সাধারণত যেসব পেট ব্যথার কারণে বমি হয় সেই ধরনের ব্যথা পাকস্থলী থেকে আসতে পারে, পিত্তথলি থেকে আমাদের ব্যথা আসতে পারে, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা আসতে পারে, অথবা তলপেটে যে কোনো ব্যথার কারণে এই ধরনের বমির ভাব হতে পারে। এবং এইসবের চিকিৎসা সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করানো বুদ্ধিমানের কাজ। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। শাকসবজির ফাইবার অন্ত্রের ক্যান্সার কমাতে সাহায্য করে, তাই নিয়মিত শাকসবজি খেতে ভুলবেন না। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: কোমর ব্যথা নিয়ে আসে একজাক্ট ডায়াগনোসিস করা কিন্তু সম্ভব হয় না। এই কারণটা হলো বিভিন্ন ধরনের। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অ্যাবনর্মাল পজিশন, কাজ করার জন্য অনেকেই হলো কুজু হয়ে বসে, অনেক সময় হলো অফিস ওয়ার্ক করে বা হলো কুজু হয়ে যারা হলো কাজকাম করে, এদের ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথাটা বেশি হয়। 70% ক্ষেত্রে এটাকে বলি আমরা হলো মাসেল স্প্রেন অর স্টেইন। এই কারণেই কিন্তু কোমর ব্যথাটা বেড়ে। তাছাড়া অন্যান্য কারণগুলো আছে। অনেক সময় দেখা যায় হলো ডিক্সোজেনিক পেইন, যেটা অনেক সময় বলে ডিজেনারেটিভ চেঞ্জেস বলে, অস্টিওআর্থ্রাইটিস বলে, অনেক সময় পিএলআইডির কারণে হতে পারে, অনেক সময় ইনফেকশনের কারণে হতে পারে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।